হ্যালো স্টুডেন্টস, স্কুল অফ এক্সিলেন্সে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার করব। ফার্স্ট ইউনিট ইলেকট্রোস্ট্যাট, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 8 নম্বর আসে। আমরা সেটারই আজকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। দেখো, এই চ্যাপ্টারটার ইলেকট্রোস্ট্যাট মানে স্থির তড়িৎ, মানে তড়িৎ বা আধানগুলো কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে প্রথম বুঝবো কি আধানটা কি জিনিস, আধান কিভাবে আসে। দেখো, আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন আর নিউট্রন, যার মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। আর যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতর, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন, মানে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। এই কারণে কি হয়, একটা পরমাণু নিস্তড়িত হয়, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। এখন দুটো পদার্থের মধ্যে ঘর্ষণ হচ্ছে, কোনো একটা পদার্থের থেকে ইলেকট্রন যদি আর একটা পদার্থে চলে যায়, এবার প্রশ্ন হচ্ছে ইলেকট্রন যে যাচ্ছে স্যার কোন কক্ষপথ থেকে যাবে? একদম বাইরের কক্ষপথ থেকে, কারণ বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে তার উপর প্রোটনের যে আকর্ষণ বল সেটা তুলনায় কম হয়, দূরত্ব অনেক বেশি, তো তাহলে আকর্ষণ বল কম, সেই জন্য বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে চলে যেতে পারে। যে পরমাণুটা ইলেকট্রন ছেড়ে দেয় সে হয়ে যাবে পজিটিভ, ইলেকট্রন কেউ ছেড়ে দিল বা ইলেকট্রন ত্যাগ করলো সে হয়ে যাবে পজিটিভ, আর যে ইলেকট্রনটা নিয়ে নেবে না সে হয়ে যাবে নেগেটিভ। তাহলে ধরে নাও সোডিয়াম ছিল, যার 11টা ইলেকট্রন আছে, কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 1টা। কোনো কারণে ঘর্ষণের ফলে এই ইলেকট্রনটা অন্য বস্তুতে চলে গেছে, তাহলে কি হবে? সোডিয়াম একটা ইলেকট্রন চলে যাওয়া মানে সোডিয়াম নিজে হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, এইবার বোঝো, যদি 2টো ইলেকট্রন যেত তাহলে কি হতো? তাহলে তোমাদের জানতে হবে একটা ইলেকট্রনের আধান কত, -1.6 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। যদি 2টো ইলেকট্রন যেত তাহলে যে বডিতে 2টো ইলেকট্রন যাচ্ছে তার আধান হয়ে যাবে Q = 2E, মানে 2 × -1.6 10⁻⁻19 কুলম্ব, মানে -3.2 × 10⁻⁻19 কুলম্ব। যে বডিতে ইলেকট্রন গেল তার আধান হয়ে গেল এটা, আর যে বডি থেকে ইলেকট্রন গেল তার আধান কত হবে? তার আধান হয়ে যাবে 3.2 × 10⁻⁻19 কুলম্ব। আমি বলতে পারি +3.2 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রন যে নিয়ে নিচ্ছে সে হচ্ছে নেগেটিভ, আর ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছে সে হচ্ছে পজিটিভ। তাহলে একটা জিনিস তো খুব ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারলে যে এই যে একটা বস্তুতে আধান আছে বা পজিটিভ আধান আছে বা নেগেটিভ আধান আছে, কার জন্য? ইলেকট্রনের জন্য। তাহলে কোনো বস্তুর আধান ইলেকট্রনের আধানের চেয়ে কি কম হতে পারে? একবার ভেবে দেখো মনে মনে, কোনো বস্তুর আধান কি ইলেকট্রনের আধানের চেয়ে কম হতে পারে? উত্তর হচ্ছে না, কারণ স্যার ইলেকট্রনই তো আদান প্রদানটা তৈরি করছে, ইলেকট্রন আদান প্রদান হচ্ছে বলে আধান তৈরি হচ্ছে, তাহলে একটা ইলেকট্রনের চেয়ে তো কম আধান হতে পারে না। তাহলে যদি একটা আধান দিয়ে দেয় ধরো 1.6 10⁻⁻20 কুলম্ব, এই আধানটা কি হতে পারে? উত্তর হচ্ছে না, কারণ ইলেকট্রন কখনো ভেঙে যেতে পারে না,
যেতে হলে একটা যাবে, নয় দুটো যাবে, নয় তিনটে যাবে, নয় পাঁচটা যাবে, কখনো আড়াইখানা ইলেকট্রন যেতে পারবে না, বা কখনো 0.7 ইলেকট্রন যেতে পারে না, মানে ইলেকট্রনের একটা ছোট্ট অংশ ভেঙে চলে যাবে, এরকম হয় না। তাহলে একটা বস্তুর মোট আধান যদি কিউ হয়, কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি যে যতগুলো ইলেকট্রন বেরিয়েছে বা যতগুলো ইলেকট্রন এসছে ইন্টু একটা ইলেকট্রনের আধান, মানে কিউ ইজ ইকুয়াল টু বলতে পারি এন ইন্টু ই, যেখানে এন কি বললাম সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে, মানে এন 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম করে, কিন্তু কখনোই একটা ভগ্নাংশ হবে না। এই জিনিসটারই একটা নাম দেওয়া হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। প্রথম কথা, আধানের কোয়ান্টায়ন কি এটাই আসতে পারে, তোমরা এটাই লিখবে যে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই, যেখানে এন হবে একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে আধানের মানটা তো প্লাস মাইনাস দুটোই হতে পারে, তাহলে তুমি এনের জায়গায় এখানে +-0, +-1, +-2, +-3 এরকম লিখতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি কোয়ান্টাইজেশন অফ চার্জ। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে কি কি নিউমেরিক্যাল আসতে পারে। একটা নিউমেরিক্যাল খুব কমন, তোমাকে একটা আধান দিয়ে দেবে, বলবে যে এই আধানটা প্রকৃতিতে পাওয়া সম্ভব কি না। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে এই আধানটা কি প্রকৃতিতে পাওয়া সম্ভব, তুমি বললে না, তাহলে এইরকমই ধরো আরও কয়েকটা উদাহরণ দেখাচ্ছি যে এই আধানগুলো প্রকৃতিতে পাওয়া সম্ভব কি না। ঠিক আছে, দেখে নাও একটু। ধরো তোমাকে দিল 6.4 × 10⁻⁻18 কুলম্ব। এই আধানটা কি প্রকৃতিতে পাওয়া সম্ভব? তোমার একটা খুব সহজ কাজ, সেটা হচ্ছে তুমি একটা ফর্মুলা শিখেছো কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই, যেখানে এনকে সবসময় পূর্ণ সংখ্যাই হতে হবে। তাহলে তুমি কি কিউ জানো? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার, কিউ তো আমি জানি। তুমি কি ই জানো? ইলেকট্রনের আধান, এটা তোমাকে মনে রাখতে হবে 1.6 10⁻⁻19 কুলম্ব। তাহলে তুমি এবার এন বের করে নাও। যদি উত্তর একটা পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝবে এই আধানটা হতে পারে, আর যদি ভগ্নাংশ আসে হতে পারে না। চলো দেখে নাও, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই, তাহলে এন মানে লেখা যায় কিউ বাই ই, যেখানে কিউ এর জায়গায় লিখবো 6.4 × 10⁻⁻18 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19। এটা দিয়ে কাটলে 4, আর এটা উপরে উঠে গেলে 10⁻⁻18 প্লাস 19, তার মানে 40। তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যা এলো, তার মানে এই আধানটা হতে পারে, এটা প্রকৃতিতে এই আধানটা তুমি পেতে পারো। আর একটা অঙ্ক দেখায়, ধরো তোমাকে দিল কিউ ইজ ইকুয়াল টু 8.2 × 10⁻⁻16 কুলম্ব। এটা কি হতে পারে? একই ফর্মুলা, এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই করো, 8.2 × 10⁻⁻16 বাই 1.6 10⁻⁻19। দেখো এবার এই দুটো কি কাটাকুটি যাবে? পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। ঠিক আছে, তার মানে একটা খুব সহজে বলতে পারো যে তুমি যদি দেখছো যে 16 দিয়ে ডিরেক্ট কাটা যায় তাহলে সেটা সম্ভব, যদি না যায় বা পূর্ণ সংখ্যা না আসে তাহলে কিন্তু সম্ভব নয়। এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। তাহলে
প্রথম আমরা ইলেকট্রোস্ট্যাটিকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে একটা বস্তু থেকে আরেকটা বস্তু থেকে আধান বা ইলেকট্রন যাতায়াত করতে পারে, তার জন্য কোনো একটা বডি পজিটিভ হয় আর একটা বডি নেগেটিভ হয়। এটাকে বলছি ঘর্ষণের ফলে তড়িৎ। এইবার কোন বডি পজিটিভ হবে কোন বডি নেগেটিভ হবে সেজন্য একটা সিরিজ আছে, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা তড়িৎ শ্রেণী। তো সেখান থেকে আমরা জানতে পারবো যে কোন বডির সাথে কোন বডির ঘর্ষণের ফলে কে পজিটিভ হবে আর কে নেগেটিভ হবে। একবার সিরিজটা দেখে নাও। দেখো এরকম 14 পর্যন্ত আছে, 8, 9, 10 এরকম করে একটা রোল নাম্বারের মতো ভাবতে পারো। এবার আমি কেন কয়েকটা দিয়ে দেখাচ্ছি, বাকিটা তোমরা পেয়ে যাবে, একটু দেখে বুঝে নাও। জিনিসটা বুঝে গেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে সহজেই। তুমি যদি ভাবো একটা রোল নাম্বারের মতো, যেখানে রোল নাম্বার 1 কার পশম, রোল নাম্বার 2 ফ্লানেল, রোল নাম্বার 3 কাঁচ। এবার তুমি কাঁচ আর পশমের মধ্যে ঘর্ষণ করছো, কাঁচ আর পশমের মধ্যে ঘর্ষণ করছো। যে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের উপরের দিকে থাকবে সে হবে পজিটিভ, মানে যার রোল নাম্বার কম সে হবে পজিটিভ, আর যে নিচের দিকে থাকবে সে হবে নেগেটিভ। মানে যদি তুমি কাঁচ আর পশম এই দুটোর মধ্যে ঘর্ষণ করো, পশম হয়ে যাবে পজিটিভ আর কাঁচ হয়ে যাবে নেগেটিভ। এটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক শ্রেণী বা তড়িৎ বিদ্যুতিক শ্রেণী, স্থির বিদ্যুতিক শ্রেণী হলো। নেক্সট টপিক যাব আমরা, আর কিভাবে তড়িৎ আহিত করতে পারি, একটা বস্তুকে তড়িৎ আহিত কিভাবে করতে পারি। নেক্সট প্রসেস হচ্ছে আবেশ, ইন্ডাকশান। ভীষণ ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে বুঝে নাও ইন্ডাকশান কি। ইন্ডাকশান হচ্ছে যেখানে দুটো বস্তুর মধ্যে কার্যত কোনো রকম স্পর্শ থাকবে না, মানে দুটো বস্তু কিন্তু টাচে নেই, সহজে বললে একটু দূরত্বে আছে। ধরো এই একটা বস্তু, এটা একটা নিস্তড়িত বস্তু। আচ্ছা, নিস্তড়িত বস্তু মানে তাতে ইলেকট্রন নেই? ইলেকট্রন আছে। যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলোই নেগেটিভ চার্জ আছে, সেই জন্য ও নিস্তড়িত। এখন দেখো, যদি আমি একটা ধনাত্মক আধানের কোনো একটা বস্তুকে এর কাছাকাছি আনি, এ কী করবে? ঋণাত্মক চার্জকে নিজের দিকে টেনে নেবে, কারণ আমরা জানি বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে আর সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে ও কী করবে? নিজের দিকে নেগেটিভগুলো যা যা ছিল টেনে নিল আর পজিটিভগুলোকে দূরে সরিয়ে দিল। তাহলে দেখো, এই যে বস্তু নিস্তড়িত বস্তু, কিন্তু আরেকটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সান্নিধ্যে এসে তার মধ্যে কিন্তু দু ধরনের চার্জ তৈরি হয়েছে বা দু ধরনের আধান তৈরি হয়েছে। কিন্তু দেখো দুটোর মধ্যে কি কোনো স্পর্শ আছে? নেই। সেই জন্য এটার নাম হচ্ছে আবেশ। এই আবেশের ফলে আমি দুটো নিস্তড়িত স্ফিয়ার থেকে বা দুটো নিস্তড়িত গোলক থেকে আমি দুটো ভিন্ন ভিন্ন আধানের বস্তু তৈরি করতে পারবো। কিভাবে? দেখো মন দিয়ে। ধরে নাও তোমার কাছে দুটো
গোলাকার বস্তু আছে এবং এরা দুজন পরস্পরের সংস্পর্শে আছে। প্রথমে নিস্তড়িত আছে, যতগুলো নেগেটিভ চার্জ ততগুলোই পজিটিভ চার্জ। এবার তুমি একটা পজিটিভলি চার্জ বস্তুকে এর কাছে আনবে, কি করবে? নেগেটিভগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে আর পজিটিভগুলোকে দূরে সরিয়ে দেবে। দেখো অনেকেই ভাববে যে স্যার এটা নেগেটিভ হবে, এপারে পজিটিভ হবে, এটা অনেকেই ভাববে। তো আমি একটু বলি, এই দুটোর মধ্যে দেখো একটা টাচ আছে, তার মানে কি এর যে নেগেটিভ ছিল সেগুলোও ছুটে ছুটে সব এদিকে চলে এসছে না, আর এর পজিটিভগুলো সব ছুটে ছুটে এদিকে চলে গেছে। সেই জন্য এখানে আর পজিটিভ হবে না, এগুলো একদম এক্সট্রিম এন্ডে তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রথম করলাম কি, আমি আবেশ করলাম, তাতে একজনের মধ্যে নেগেটিভ তৈরি হলো একদিকে, আর একজনের মধ্যে পজিটিভ। এবার কি করব, আমি এই যে দুটো গোলক টাচে ছিল তো পরস্পর পরস্পরের, সেটাকে দেখো আমি দূরে সরিয়ে দিলাম একটু। তার মানে কি হলো, চাইলেও এই নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় আসতে পারবে না। কেন? কারণ যাওয়ার রাস্তা তো আমি কেটে দিয়েছি, যাওয়ার যে সেতু ছিল, মানে যে দুটো টাচে ছিল, সেখান থেকে তো আমি সরিয়ে দিয়েছি, তাহলে আর তো যেতে পারবে না। দেখো তখনও কিন্তু এই আবেশকারী বস্তু, যে ধনাত্মক আধানের আবেশকারী বস্তু, সে কিন্তু কাছাকাছি আছে। এবার যদি আমি এটাকে সরিয়ে দিই তখন কি হবে ভাবো। ধরো আমার এটা নেই, তখন কি হবে? এই বডিতে নেগেটিভ চার্জ আছে, ধরো এটা নেই, এই বডিতে নেগেটিভ চার্জ আছে, এই বডিতে পজিটিভ চার্জ আছে, তাহলে এরা তো আবার একে অপরকে আকর্ষণ করবে, তাহলে নেগেটিভগুলো এইদিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে, ছুটে ছুটে এইখানে এসে জমা হবে, আর এই পজিটিভগুলো তারা এদিক থেকে ছুটে এপারে চলে আসবে, মানে দুজন মিশতে চাইছে কিন্তু মাঝখানে তো কাটা, যেতে পারছে না। তাহলে দেখো প্রথমে এরকম ছিল, যেই তুমি আবেশকারী বস্তু সরিয়ে নিলে এরকম হয়ে গেল, কারণ এরা দুজন আকর্ষণ করতে চাইছে কিন্তু যেতে পারছে না কাছাকাছি। এবার তুমি এদেরকে যদি একটু দূরে সরিয়ে নাও, ধরো এইটা আর এইটা আমি অনেকটা দূরে সরিয়ে নিলাম, তখন কি হবে? এই নেগেটিভ আধানটা এর মধ্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, এই পজিটিভটা সমানভাবে এর মধ্যেও চারিদিকে ছড়িয়ে যাবে। তাহলে কি হলো, আমার কাছে দুটো নিস্তড়িত গোলক ছিল, সেখান থেকে দেখো দুটো, একটা নেগেটিভলি চার্জ একটা পজিটিভলি চার্জ, দুটো ভিন্ন ভিন্ন তড়িৎগ্রস্ত বস্তু তৈরি করলাম। কোন মেথডে? ইন্ডাকশান, আবেশ। আচ্ছা, তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এটা যদি আমি পজিটিভ না এনে নেগেটিভ আনতাম তাহলে কি একই হতো? তাহলেও তুমি দুটো ভিন্ন ভিন্ন তড়িৎগ্রস্ত বস্তু পেতে, কিন্তু তখন কি হতো, এটা যদি নেগেটিভ হতো এটা তোমার পজিটিভ হতো, আর এটা নেগেটিভ হতো, তাহলে এটা পজিটিভ হতো, এটা নেগেটিভ হতো, আর এটা তখন পজিটিভ হয়ে যেত, এটা কিন্তু নেগেটিভ হয়ে যেত। তাহলে দেখো রেজাল্ট সেই একই পেলে, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু কি এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, প্রথমবার এ পজিটিভ ছিল ও নেগেটিভ ছিল, পরের বার ও নেগেটিভ হয়েছে অন্য বস্তুটা পজিটিভ হয়ে গেছে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে কি, যে তড়িৎ আবেশের সাহায্যে তুমি কিভাবে দুটো ভিন্ন ভিন্ন তড়িৎগ্রস্ত বস্তু তৈরি করতে পারো। বোঝা গেছে খুব সহজে। নেক্সট, একটা বস্তু তড়িৎগ্রস্ত কি, তড়িৎগ্রস্ত না তড়িৎগ্রস্ত না, মানে তার মধ্যে কি চার্জ আছে না চার্জ নেই, সেটা আমরা বুঝবো কি করে? তো সেটা টেস্ট করার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। চলো দেখি কিভাবে কাজ করে যন্ত্রটা।
গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। দেখো দুটো স্বর্ণপত্র, এই দুটো হচ্ছে স্বর্ণপত্র, দুটো পাশাপাশি রাখা আছে এবং এটা একটা বায়ু নিরুদ্ধ এরকম জারের মধ্যে রাখা আছে, আর এর মাথায় একটা ধাতব ক্যাপ দেওয়া আছে। তুমি যদি একটা বস্তুকে এর সাথে টাচে আনো, ধরো এটা ধনাত্মক বস্তু, তুমি এই উপরের যে ধাতব প্লেট এর সঙ্গে টাচে আনলে বা স্পর্শ করালে, এই আধানটা এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে এটাকেও প্লাস করবে আবার এটাকেও প্লাস করবে। তাহলে দুটো যদি প্লাস হয়ে যায় বা সমতড়িৎ হয়ে যায়, পরস্পরকে বিকর্ষণ করবে, মানে এই দুটো পাতা তখন আর এত কাছাকাছি থাকতে পারবে না, তখন এরকম হয়ে যাবে, মানে এই পাতা দুটোই ছড়িয়ে যাবে, প্লাস বলে পরস্পরকে বিকর্ষণ করছে, ছড়িয়ে গেল। তাহলে তুমি এটা দেখেই বুঝতে পারবে এই বস্তুটা তড়িৎগ্রস্ত কিনা। তুমি যদি নেগেটিভ আনতে তাহলেও একই জিনিস হতো। এবার ভাবো তুমি যে বস্তুটা আনলে সেটা নিস্তড়িৎ, কোনো আধান নেই, তাহলে এই দুটোতেও কোনো আধান থাকতো না। তখন তারা কীরকম হতো? তখন তারা প্রথমে যেরকম ছিল মানে কাছাকাছি সেরকম থাকতো। তাহলে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারি একটা বস্তু তড়িৎগ্রস্ত না তড়িৎগ্রস্ত নয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসব দুটো আধানের মধ্যে এই যে আকর্ষণ বল কাজ করে আবার বিকর্ষণ বলও কাজ করে, এই সংক্রান্ত কুলম্বের সূত্র, এটা নিয়ে। দেখো কুলম্বের সূত্র আমরা আগে পড়ে এসেছি, এখানে সেটাকেই একটু ঝালিয়ে নেব বা আরেকটু ডিটেলসে জানব। কুলম্বের সূত্র, দুটো বস্তু যার চার্জ হচ্ছে, একটার আধান হচ্ছে Q1 আর আরেকটার আধান হচ্ছে Q2, এবং বস্তু দুটো পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করছে। তাহলে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল দুটোই তো হতে পারে। দুটো যদি প্লাস হতো তাহলে বিকর্ষণ হতো, একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ হতো। তাহলে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল F, সেটা আধান দুটির গুণফলের সমানুপাতিক আর এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আধান দুটোকে যদি তুমি বড় করো তাহলে বল বাড়বে। কীরমভাবে? ধরো এটা 2 একক আছে, এটা 3 একক আছে, তুমি এটাকে 3 একক করে দিলে, এটাকে 2 একক করে দিলে, বলের কি পরিবর্তন হবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ 3 দুগুণে 6 আর 3 × 2 মানে সেটাও তো 6ই থাকলো। তাহলে গুণফলটা এক আছে কিনা সেটা দেখতে হবে। আধান দুটোর গুণফল যদি এক থাকে তাহলে কিন্তু বলটা সেম থাকবে, যদি দূরত্বটা ধ্রুবক থাকে। তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2 আর F প্রপোর্শনাল টু 1/d², মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তুমি যদি দূরত্বটা দ্বিগুণ করো তাহলে বলটা না 4 গুণ কমবে, 2² যদি তুমি 3 গুণ করো দূরত্ব তাহলে 9 গুণ কমবে। এই জন্য বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এখান থেকে একটা ধ্রুবক নিয়ে আসবো, ধ্রুবকটাকে আমি কে ধরে নিলাম, কে Q1 Q2/d²। এইটা হচ্ছে আমার, কেটা হচ্ছে আমার সমানুপাত ধ্রুবক। দেখো একই টাইপের একটা জিনিস বা সূত্র তোমরা ক্লাস 11-এ পড়েছো, মহাকর্ষ সূত্র। সেখানে ছিল দুটি বিন্দু ভরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। মহাকর্ষ বল শুধুমাত্র অ্যাট্রাকটিভ, মানে শুধু আকর্ষণ বল, ওখানে কিন্তু কোনো বিকর্ষণ হয় না। কিন্তু তড়িৎ বল সেটা অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে, আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। কিন্তু মহাকর্ষ বল সেটা কিন্তু শুধুমাত্র অ্যাট্রাকটিভ। তাহলে
সেখানে ফর্মুলা ছিল এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি m1 m2 বাই ডি স্কোয়ার, মানে বিন্দুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই দুটোর মধ্যে একটা তফাৎ তো জানলাম যে স্যার এটা শুধুমাত্র আকর্ষণ বল আর এটা আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। আর কিছু তফাৎ একটু খেয়াল করো, এই জি এর মান কত ছিল? 6.67 ইন্টু 10⁻⁻11 এসআই পদ্ধতিতে, মানে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এটা সিগনিফিকেন্স কি গো? জি এর ভ্যালু তোমরা জানো, তোমরা আগে পড়েছো, কিন্তু না একটু ভাবোনি। এবার একটু ভেবে দেখো তো, এই জি এর মানটা খুব কম না? 10⁻⁻11 তো। তাহলে ধরে নাও দুটো 1 কেজি বস্তু আছে, 1 কেজির দুটো বাটখারা আছে, খুব কাছাকাছি রেখেছো, মানে 1 মিলিমিটার দূরে রেখেছো, তাদের মধ্যে বল কাজ করবে? মানে তারা কি একে অপরকে আকর্ষণ করে? তোমরা বলবে না তো স্যার, করে না তো। কেন করে না? তুমি বলবে স্যার পৃথিবী বেশি বলে টানছে তাই করে না। আচ্ছা, ওই দুটো 1 কেজি বস্তুর মধ্যে কত বল কাজ করছে একটু দেখো তো। এফ ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻⁻11 1 ইন্টু 1 ডিভাইডেড বাই, ধরো 1 মিলিমিটার দূরে রেখেছি, তাহলে 0.001 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার। 1 মিলিমিটার দূরে রেখেছি, মিলিমিটারকে আমি মিটার করলাম, তার স্কোয়ার করলাম। তাহলে দেখো বলটা কত হবে? 6.67 ইন্টু 10⁻⁻11, আর এখান থেকে উপরে উঠলে +6, তার মানে 6.67 ইন্টু 10⁻⁻5। আচ্ছা, 10⁻⁻5 এই বলটা কি বড় না ছোট? একদমই ছোট না, কারণ 10⁻⁻5 মানে কি, একে 1-এর পর 5টা শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এই বলটা কি খুব কম, সেই জন্য আকর্ষণ করে না। কিন্তু এক্ষেত্রে কে এর মান কত? এসআই পদ্ধতিতে এই কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹। দেখো, যে ধ্রুবকটা গুণ হচ্ছে তার মানই 9 ইন্টু 10⁹। তাহলে এই একই জিনিস যদি তুমি করো, তাহলে এদের মধ্যে কতটা বল হবে বুঝতে পারছো? কারণ এখানে 10⁻11 ছিল, সেই কারণে বলা হতো গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ উইক ফোর্স, মানে এটা অনেক দুর্বল বলটা। খুব বড় বড় মাস বা বড় বড় ভরের ক্ষেত্রে দেখা যায়, যেমন সূর্য, পৃথিবী, তাদের খুব বড় মাস, তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু তড়িৎ বল কিন্তু একটা স্ট্রং বল, মানে গ্র্যাভিটেশনের চেয়ে অবশ্যই এটা একটা অনেক বড় মানের বল। তাহলে কে এর মানটা কত? এসআই পদ্ধতিতে বললাম 9 ইন্টু 10⁹। ইউনিটটা কি হবে? নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। আর সিজিএসে দেখো, সিজিএসে জি এর মান ছিল না 6.67 10⁻⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার, কিন্তু সিজিএসে কে এর মান কত জানো? 1 ডাইন সেন্টিমিটার স্কোয়ার বাই ইএসইউ স্কোয়ার বা স্ট্যাট কুলম স্কোয়ার। তাহলে আমি যখন কুলম্বের সূত্রের উপর কোনো অঙ্ক করব, খুব ভালোভাবে আমাদের খেয়াল করতে হবে এককগুলো কোন এককে দেওয়া আছে। যদি আধান দুটো কুলম্ব এককে দেওয়া থাকে, তাহলে আমাকে এসআই পদ্ধতিতে করতে হবে, আর তখন এই কে এর মান বসাবো 9 ইন্টু 10⁹। আর যদি ইএসইউ দেওয়া থাকে, আধানগুলো দুটো আধান দেওয়া আছে 2SU 3SU, তাদের মধ্যে বল বের করতে দিয়েছে, তুমি কে এর মান কত ধরবে? 1 ধরবে, কারণ সিজিএস পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1। একটা এক্সাম্পল তোমাদের আমি করে দেখাই, কারণ এটা অনেকেই তোমরা ভুল করো। ধরো 2 কুলম আর 3 কুলম, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তাদের মধ্যে তড়িৎ বল কত হবে? ফর্মুলা লিখবে কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। এবার ভাবো, আধান দুটো কোন এককে দেওয়া আছে? কুলম।
কুলম্ব তো এসআই একক, তাহলে এসআই পদ্ধতিতে কে এর মান কত? 9 × 10⁹, সঙ্গে Q1 মানে 2, Q2 মানে 3, আর দূরত্বটা দেখো সিজিএসে দেওয়া আছে, তাহলে দূরত্বকে তুমি তো খুব সহজেই এসআই করতে পারবে, মানে মিটার করতে পারবে। 10⁻⁻2 দিয়ে মাল্টিপ্লাই করব, তার স্কোয়ার, তার মানে 3 × 2 = 6, 6 × 9 = 54, আর 10⁻⁻4 উপরে গেলে +4, 13 এত নিউটন। একই অঙ্ক যদি তোমার দিয়ে দেয়, ধরো এটা 2 ESU আর এটা 3 ESU, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তাহলে এদের মধ্যে বল কত হবে? F = K Q1 Q2/d², যেখানে সিজিএস পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1, Q1 এর ভ্যালু হচ্ছে 2, Q2 এর ভ্যালু হচ্ছে 3, আর এটা এত স্কোয়ার, মানে 6 ডাইন। দেখো খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম অঙ্কগুলো, একদম ক্লিয়ার তো? তাহলে এই হয়ে গেল তোমার সিজিএস ও এসআই পদ্ধতিতে দুটো আধানের মধ্যে বল বের করার ফর্মুলা। আমরা পরের ক্লাসে এই কুলম্বের সূত্রের উপর আরও অনেক অঙ্ক করব। তোমরা এতটা অবধি ভালো করে করো, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাও, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়।